দ্বিতীয় দফার বৈঠকে একে একে ১৭ বার বসেছে ঐকমত্য কমিশন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্যের আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে, ঐকমত্যে পৌঁছানোই গেলই বা কতটা, সেসব নিয়েই আজকের ভোটের ট্রেন। আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনার জন্য যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। যুক্ত তার সঙ্গে স্যার, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু জানতে চাই যে ঐকমত্য কমিশনের আজকে ১৭তম সভা হয়েছে, সেখানে একটা বড় মাপের যেটা আলোচনা যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করি তারা মনে করি যে রাজনৈতিক ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ একটি সুন্দর ধারণা। এই সুন্দর ধারণাকে বাস্তবায়িত করবার জন্যই তো সংস্কার কমিশন হয়েছে এবং আমরা দেখছি যে তারা ধীরে ধীরে তাদের মতো করে তারা প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে নবম বৈঠকে তারা বিভিন্ন বিষয় অর্জন এবং বর্জনের মধ্য দিয়ে এগুচ্ছেন। তো এখন লক্ষ্য করেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলই এই একজন প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি দলীয় নেতা, তিনি সব কিছু, এই ধারণাটাকে ধারণ করে না। বিএনপি কোনো কোনো ক্ষেত্রে ছাড় দিতে রাজি আছে, যেমন ধরেন তারা দুবারের জন্য একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন, সেটার ব্যাপারে তারা একমত পোষণ করেন। কিন্তু তারা এই যে তিনটি ক্ষমতা একত্রে একজনের মাঝে থাকবে, সেসব ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং তারা সম্পূর্ণ একমত হতে পারছেন না। তারা একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা বলছেন এবং সেই ব্যালেন্সড অ্যাপ্রোচে যদি অন্যরা রাজি হয় তাহলে পরে সেটাই হয়তো ঐকমত্য হয়ে দাঁড়াবে। আমরা খেয়াল করছি যে বিএনপি যখনই কোনো বিষয় দ্বিমত পোষণ করে তখনই একটু আমাদের কমিশন একটু নড়েচড়ে বসে এবং তারা বিকল্প প্রস্তাব স্থাপন করে। এক্ষেত্রেও ব্যতিক্রমের হয়নি সেরকম, যে তারাও নতুন প্রস্তাব করে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে একটি প্রস্তাবনা হাজির করার চেষ্টা করছে। বিষয় দেখা যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট রাখার কিন্তু সুযোগ রেখেছে ঐকমত্য কমিশন এবং সেটা স্পষ্ট আজকে করেছেন আলী রিয়াজ। তিনি বলছেন যে এর মাধ্যমে আসলে দলগুলো তারা কিন্তু তাদের যেই মতামত সেটা আসলে জানাতে পারবেন। অর্থাৎ এর মানে কি বোঝাই যাচ্ছে যে এটা আসলে বাদ হয়ে যেতে পারে? না, বাদ হওয়ার সম্ভাবনা নেই। কথা হলো যে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় দৃষ্টিভঙ্গি, দলীয় কর্মসূচি, দলীয় আদর্শ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং তারা হোক না হোক, তারা হয়তো এই যে নোট অফ ডিসেন্টের কথা আমরা বললাম, যে জানি যে ভিন্ন মত পোষণ করে একটু মন্তব্য করা যায়, সেই মন্তব্যটুকু তারা হয়তো তাদের রাজনৈতিক কর্মসূচি, পার্টির দৃষ্টিভঙ্গি ইত্যাদি তারা রেকর্ড রাখতে চাচ্ছেন। তারা যে তারা এই যে ঐকমত্য হতে যাচ্ছে, সেই ঐকমত্যের সাথে তারা যে দ্বিমত ছিলেন, যেমন কমিউনিস্ট পার্টি, তারা রাষ্ট্রীয় মূলনীতির, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বামধারা রাজনৈতিক দলগুলো তাদের রাষ্ট্রীয় যে দৃষ্টিভঙ্গি, মূলনীতির ব্যাপারে সংযোজন বিয়োজনে তাদের নিজস্ব মতামত রয়েছে। অপরদিকে বিএনপি এখন ওই যে মূলনীতিগুলো বহাল রয়েছে সেভাবেই তারা একমত হতে যাচ্ছে। তো সেখানেও একটা ভিন্ন মত আমরা লক্ষ্য করি এবং আমরা মনে করি যে এই সব কিছুর বিষয়েই আলাপ আলোচনা আরেকবার প্রক্রিয়াগতভাবে আস্তে আস্তে ব্যবধানটা মুছে আসবে এবং একটি সব ক্ষেত্রেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে বলে যে আলোচনাটা তো মূলত আসলো যে একই ব্যক্তি আসলে দুই জায়গায় যাতে না থাকেন, কিংবা থাকলে আসলে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ তার মতামতের ভিত্তিতেই যেহেতু দল চলে কিংবা সরকার চলে, এটা আসলে ডিসেন্ট্রালাইজড করার জন্য আসলে দলগুলো বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 4 ভাগের 3 ভাগ দলই আসলে এই বিষয়ে একমত। কিন্তু বিএনপি আসলে এই বিষয়ে কেন তারা অপারগতা কিংবা একমত হচ্ছে না? আমার ধারণা যে বিএনপি অসম্ভব বড় ধরনের একটি পার্টি
এবং তাদের মেকানিজম তারা যদি এককেন্দ্রিকতা না করতে পারে, একটা দৃঢ় তাদের বন্ধন, তাদের নিয়ন্ত্রণ, তাদের কর্তৃত্ব যদি একমুখী না হয়, তাহলে পরে নানা ধরনের মত তাদের কর্মসূচি, তাদের আন্দোলন এবং তাদের সরকারি ব্যবস্থাপনাকে বিঘ্ন ঘটাতে পারে। এরকম দৃষ্টিভঙ্গি থেকে তারা কথা বলছে। কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশে তো এমনি একটা অলিখিত ব্যবস্থাই আছে, আপনি সংবিধানে লিখে দিলেন অনেক কিছু, কিন্তু প্র্যাকটিসে যখন ব্যক্তিকে আমরা নির্ণয় করি, ব্যক্তির দৃষ্টিভঙ্গি অনেক কিছু নির্ভর করে। কিন্তু আমি মনে করি যে বিএনপির রাজি হওয়া উচিত যে এই যে ডিসেন্ট্রালাইজেশন, একজন ব্যক্তি সংসদ নেতা, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি দলীয় নেতৃত্ব, এটা যদি বিভাজন হয় তাহলেও তো কোনো অসুবিধা নাই। এই প্র্যাকটিসটা আমাদের দেশে নেই, অর্থাৎ আমাদের যে অনুসৃত রাজনৈতিক সংস্কৃতি, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতার পর থেকে লক্ষ্য করেন, তাহলে পরে একটা সামান্য একটা ছোট্ট রাজনৈতিক দলও তারা সমস্ত রাজনৈতিক দলও তারা এক ব্যক্তি নিয়ন্ত্রণে তারা তারা কার্যক্রম পরিচালনা করে। সুতরাং এটা বাংলাদেশের একটি রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচার থেকে আমাদের বেরোতে হবে এবং যদি গণতন্ত্রের ভাষায় আমরা কথা বলতে না পারি, তাহলে পরে আমাদের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার একটা ব্যাপার চলছে এবং সেখানে প্রধান উপদেষ্টা যিনি হবেন সেই ব্যাপারে বলা হচ্ছে যে বিএনপি জামাত কিন্তু তারা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে করার পক্ষে, এবং বাকি দলগুলো তারা আসলে চাচ্ছে যে সরকার দলীয় কিংবা বিরোধী দল যারা আছে তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে তারা প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিতে যাচ্ছেন। সেই বিষয়টি আপনি কিভাবে দেখেন সেই বিষয়ে আমরা প্রশ্ন রাখবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্যার, আমরা বিরতির আগে যেই কথাটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সেখানে বিএনপি এবং জামাত বলছে যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তারা করার পক্ষে। বিষয়টি কিভাবে দেখছেন? আপনি খেয়াল করেছেন বাংলাদেশের মতো জাতি রাষ্ট্রে এত জটিলতা, এত কুটিলতা, এত বাধা বিঘ্ন যে কোনো একটি বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য অর্জন খুবই কঠিন। সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি জামাত খুব সঙ্গত এবং যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে যথাতল আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির একটা ডায়ালগ শুরু হয়েছিল, কিন্তু সেই ডায়ালগের মাধ্যমে আমরা একটি ঐক্যমত্য অর্জনে সক্ষম হইনি। পরে এককভাবে বিএনপি যে প্রত্যয়টি, বিএনপি যে প্রস্তাবটি উত্থাপন করেছে এবং সংসদে অবশেষে গৃহীত হয়েছে, সেটি আমাদের একটা মাইলস্টোন, সেটি একটি বড় ধরনের অর্জন। এখন এইটা নিয়ে আবার যদি ফের পাইলেছে বিষয়টি এরকম হয়, তাহলে পরে এটা আবারও জটিলতা বাড়বে। আমার মনে হয় যে এই যে ব্যবস্থাটিতে, এখানে তো নিরপেক্ষ মানুষ পাওয়া খুব কঠিন, কিন্তু যেখানে ওই যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি প্রধান হবেন, এই বিষয়টি আর বিতর্কের মধ্যে না নেওয়া ভালো। যদিও শেখ হাসিনা ওইটা কেন্দ্র করে এবং ওইটাকে আশ্রয় করে এটাকে বাতিল করেছেন। তো আমার মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, বিভাজন, ব্যতিক্রম, মতাদর্শতা কেন্দ্রিক জটিলতা, সব কিছু মিলিয়ে ওই ত্রয়োদশ সংশোধনীকে গ্রহণ করা সহজ হবে, সুন্দর হবে এবং ঝামেলামুক্ত হবে। বিএনপি জামাত ছাড়া যারা আসলে ঐকমত্য কমিশনে গিয়েছেন, তারা যেটা বলছেন যে সরকার এবং বিরোধী যারা দল থাকবেন তাদের বেশিরভাগের মতামতের ভিত্তিতে এটা হওয়া উচিত। সেটা কি আসলে ভালো হবে, নাকি ত্রয়োদশ সংশোধনীর দিকে যাওয়াটাই ভালো হবে? না 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 ভালো হবে না। এই কারণে যে একটা শাসনতান্ত্রিক বিষয়, সাংবিধানিক যে ব্যবস্থা, সেটিকে আপনাকে এখন স্থায়ীভাবে
আপনাকে আমরা বলি ইনস্ট্যান্টালাইজ করতে হবে। এখন এই তত্ত্বাবধায়ক বিতর্ক যদি সামনে প্রতিটি নির্বাচনের সময় যদি বিরোধী দলকে বসতে হয়, মানে সরকারি দলকে বলতে হয়, এটা একটা ইম্পসিবল টাস্ক, এবং ইট উইল ইনভাইট কমপ্লেক্সিটিস এবং এই যে ঝগড়া ইত্যাদি আমদানি করবে। সুতরাং আমাদের মতো সাধারণ মানুষের পক্ষ থেকে বিরোধী দলগুলোর কাছে আমাদের আবেদন থাকুক এভাবে যে এই বিষয়টি নিয়ে আমরা আবার নতুন করে পুরাণ ঘটনা না ঘটাই, এটাকে যে ঐক্যমত্য যেভাবেই হোক, ভুল হোক শুদ্ধ হোক, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে জাতি অর্জিত হয়েছে, ঐক্যমত্য অর্জিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, সমস্ত রাজনৈতিক দল সেই ব্যবস্থাটি মেনে নিয়েছে এবং তার সুফলও আমরা পেয়েছি। সুতরাং এই ব্যবস্থাটিকে আবার কোনো ব্যতিক্রম বা কোনো ব্যত্যয় ঘটানো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সঠিক হবে না। কিন্তু একটা বিষয় স্যার আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে রাজনৈতিক বিরোধ, এটা আসলে আমরা যেমন ঐকমত্য কমিশনে আজকে 17তম দিন হলো, সেই 17তম দিনের আলোচনা দ্বিতীয় পর্যায়ে, তার আগে বেশ কিছুদিন আলোচনা হয়েছে। আসলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এত এত আলোচনা, কিন্তু কতটা আসলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? না, আমি খুবই আশাবাদী। অর্থাৎ ওই যে আমরা বলি না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, অবশেষে একটি পর্যায়ে আমরা অতিক্রম করব যার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে। তবে আমরা তো সবাই বুঝি যে অ্যাবসলিউট বা একেবারে সর্বত্র মতামত বা মানে অ্যাবসলিউটিজম আমরা গ্রহণ করতে পারবো না। সেখানে ওই গণতন্ত্রের যে নীতিটি, মেজরিটিকে আমরা মূল্য দিয়ে অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ব এই দেশের সব কিছুকে বুঝে, এই দেশের কালচার, এই দেশের আদর্শ, এই দেশের জনমনের আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে 24-এর গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি একটি ঐক্যমত্য অর্জিত হয়, সেটাই জাতির জন্য মঙ্গল হবে। কথা যেহেতু বলছেন, আমরা তো দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতি নিয়ে অধিকাংশ দলই আসলে তারা একমত হচ্ছে, কিন্তু সেখানে আমরা বড় কয়েকটি দলকে দেখছি যে তারা আসলে একমত নয় পিআর পদ্ধতিতে। তাহলে এই নির্বাচনকে আসলে মেজরিটির ভিত্তিতে পিআর পদ্ধতিতে হওয়া উচিত কিনা, সেই বিষয়ে আমরা আসবো আপনার কাছে। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে মেজরিটির ভিত্তিতে তাহলে কি আমরা পিআর পদ্ধতির দিকে এগুচ্ছি কিনা? আমরা লক্ষ্য করি যে শাসন ব্যবস্থায় আবর্তন বিবর্তন একটি স্বাভাবিক বিষয়। ঠিক তদ্রূপভাবে নির্বাচন ব্যবস্থায়ও সারা পৃথিবীতে পরিমার্জন হয়ে আসছে। এখন সারা বিশ্বে এটা একটা প্রধানতা যে সমানুপাতিক প্রতিনিধিত্ব খুবই জনপ্রিয়তা অর্জন করেছে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে পৃথিবীর 91টি রাষ্ট্রে সমানুপাতিক প্রতিনিধিত্ব বিরাজমান আছে। যে কোনো ব্যবস্থাটি সেই জাতির ইতিহাস, ঐতিহ্য, জনচরিত্র, ভূগোল, ইতিহাস, মানে প্রকৃতি ইত্যাদি নির্ভর করেই সেই ব্যবস্থাটি পরিচালিত করতে হয়। কিন্তু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে মনে করি যে এই ব্যবস্থাটি খুবই উত্তম ব্যবস্থা, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য উত্তম নয়। এই কারণে যে একটি ট্রানজিশনাল পিরিয়ড আমরা অতিক্রম করছি। বাংলাদেশের এই ব্যবস্থাটি যে এখন যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটি সত্য কথা, জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এটি বাংলাদেশের কখনোই এক্সপেরিমেন্টেড হয়নি। এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা পরিচালিত হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট, বা যে বেশি ভোট পায় এই ভিত্তিতে। তো এই ব্যবস্থাটি আমার মনে হয় যে জাতীয় উচ্চকক্ষে কিংবা নিম্নকক্ষ, সেই বিষয়ে আসলে বলা হচ্ছে যে উচ্চকক্ষের ব্যাপারে অনেকেরই মতামত আসছে যে অন্তত পিআর পদ্ধতিটা উচ্চকক্ষে থাকুক, এবং সেটা নিয়ে আসলে বিরোধও আছে। কি বলবেন? না, এটা আমার মনে হয় যে বিএনপি আলটিমেটলি হয়তো মেনে নেবে। মানে 100 সিট, তো 100 সিটের মধ্যে যদি
এই একটা আমি প্রথমত একটা পরামর্শ দিতে চাই বা সুপারিশ করতে চাই, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক, সমানুপাতিক প্রতিনিধিত্ব পরবর্তীতে প্রয়োগ করার ব্যাপারে যদি জাতীয় সনদ বা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে যে এখন নয়, আমরা ভবিষ্যতে এই রাজনৈতিক পদ্ধতিটি গ্রহণ করব, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে উচ্চকণ্ঠের কথা বলে, এটা একটা যথার্থ বিষয় যে 100 সিটে তো বিএনপির মানে যদি সেভাবে গ্রহণ করা হয় তাহলে বিএনপিও হয়তো মানে আমার ধারণা যে অধিকাংশ আসন গ্রহণ করবে, সেই বা অধিকাংশ ভোট পাবে। সেই অধিকাংশ ভোটের কারণে তার অধিকাংশ আসন ওই উচ্চকক্ষেও ধারণ করবে সে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেহেতু চাচ্ছে এবং বড় ধরনের একটি জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য আমার মনে হয় যে জাতীয়তাবাদী নেতৃত্বের একটু কনসেশন, যেহেতু তারা চূড়ান্ত ক্ষমতার এখন তাদের ইচ্ছা অনুচর বা নির্ভর করে তাদের জনসমর্থনের উপরে, তাদের নিরঙ্কুশ জনসমর্থনের কারণে বিএনপির উপর নির্ভর করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গতভাবেই, এবং অন্যান্য রাজনৈতিক দলও তাদেরকে একটু স্পেস বা বড় ধরনের তাদের কথাগুলো মেনে নিতে। সে কারণে বিএনপিরও উচিত যে উচ্চকক্ষে অন্তত এই সমানুপাতিক পদ্ধতির ধারণাটি মেনে নিয়ে দেখা যাক না কি হয়। এইভাবে কিন্তু স্যার আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই যে এই যে এত সংস্কার প্রস্তাবনা কোনোটা আসলে একমত হওয়া যাচ্ছে, কিন্তু এই সংস্কারগুলো আসলে আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে সে যে আসলে পরিবর্তন করবে না, কিংবা এই সংস্কারকে আসলে কিভাবে প্রোটেক্ট করা হবে? এটা ইতিমধ্যে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক সনদ বা মানে জাতীয় চার্টার ঘোষণা করতে পারে যে এই বিষয় জুলাই সনদের আলোকে এগুলো ঐক্যমত্যের ভিত্তিতে তারা জাতিকে প্রতিশ্রুতি দেবে যে ভবিষ্যৎ রাজনৈতিক সরকার যারা গঠন করবে, বিশেষ করে বিএনপিকে তো এখন গভর্নমেন্ট ইন ওয়েটিং বলা হচ্ছে, তো সেইভাবে তাদের প্রতিশ্রুতি একেবারে লিখিতভাবে সমস্ত রাজনৈতিক নেতৃত্বের স্বাক্ষরে একটি রাজনৈতিক সনদ, রাজনৈতিক ঘোষণা এটা হতে পারে। দ্বিতীয়ত এটা একটা অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, রাষ্ট্রপতি একটি অধ্যাদেশের মাধ্যমে এই যে পদ্ধতিগত বা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে সেটিকে একটি অধ্যাদেশ হিসেবে গ্রহণ করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো যে থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আমরা বলি না থিওরিতে আছে প্র্যাকটিসে নেই। এখন বাংলাদেশের সংবিধানে যতই মানবাধিকারের কথা থাকুক, যতই রক্ষা কবচের কথা থাকুক, যদি রাজনৈতিক নেতৃত্ব আন্তরিকভাবে, ব্যবহারিকভাবে, মানে কার্যকরভাবে সেই নীতিকে গ্রহণ না করে বা বাস্তবায়ন না করে, তাহলে পরে এই ঐক্যমত্য আসলে পেপার ওয়ার্কস, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কিংবা নেতাদের আসলে ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। তিনি যেটা বলছিলেন যে আগামীর যেই নির্বাচন, তার আগে রাজনৈতিক দল বড় হোক কিংবা ছোট হোক, তাদের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। তাহলে বিগত ভোটগুলো যেগুলো বিতর্ক ছিল, আগামীর নির্বাচনে সেটা আসলে বিতর্ক আসবে না। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।